ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এই রায় দেন। সহযোগী ছিল হাদির উপর হামলার সময় মোটরসাইকেল চালক হিসেবে সন্দেহভাজন আলমগীর এবং কবির নামে একজন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম দায়ের শিকারে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব হাসানের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্তের পর আটক করা হয়েছে এর মালিককে। আর মোটরসাইকেল মালিকের তথ্যের ভিত্তিতে বেরিয়ে এসেছে হামলাকারীর পরিচয়, মিলেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ওসমান হাদিকে সিনেমাটিক স্টাইলে প্ল্যান করে শুট করার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে টার্গেট কিলিং। রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে হাদির পরে টার্গেট কিলিং এর তালিকায় আছেন আরও নেতারা, বিশেষ করে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নেতারা। আসল আতঙ্ক হলো হাদি তো কেবল শুরু, আমাদের হাতে এসেছে এক ভয়ঙ্কর হিট লিস্ট। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম নাকি আখতার হোসেন, কে হতে যাচ্ছে পরবর্তী টার্গেট? শ্বাসরুদ্ধকর এক অভিযানে ওসমান হাদিকে গুলি করা সেই মোটরসাইকেলের মালিককে আটক করেছে পুলিশ। আটকের পর ব্যক্তির কাছ থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য, যা শুনে খোদ আইন শৃঙ্খলা বাহিনী এবার নড়ে চড়ে বসেছে। তার দেয়া তথ্য অনুযায়ী হাদিকে মেরে ফেলতে যুবলীগের এক নেতা ও ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতা ভূমিকা সামনে আসছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রচার করতে গিয়ে ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ এবং ভারতের উল্লাস প্রকাশ এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগ এবং ভারত তারা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে কারণে ২৪-এর গণঅভ্যুত্থানের পর এদেশের মানুষের দাবি ছিল যে যারা এদেশে হাজার হাজার মানুষকে নিঃশেষ করে আবার দেশ ছেড়ে পালিয়ে আরেক দেশে গিয়ে ষড়যন্ত্র করছে, তো তাদেরকে আগে গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে এনে আগে তাদেরকে বিচারের মুখোমুখি করে এরপরে বাংলাদেশে নির্বাচনের আয়োজন করা। কারণ ইতিমধ্যেই ওসমান হাদির উপর হামলাকারীকে গ্রেফতার করার পর রিমান্ডে সে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে এবং আওয়ামী লীগ ও ভারতের আদেশেই যে এই হামলা করেছে সেটাও স্বীকারোক্তি দিয়েছে এবং এমনকি নিজের ফাঁসি সে নিজে দাবি করেছে, যে কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার রিমান্ডের দায় স্বীকার করে যে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছে এবং নিজের ফাঁসি নিজে দাবি করেছে, যে কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে ওসমান হাদির উপর হামলার পরে এখন আর কারা কারা হামলার টার্গেটে রয়েছেন সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গভীর কোমায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন শরীফ ওসমান হাদি। বাঁচার সম্ভাবনা নিয়ে চিকিৎসকরা নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না, তবে আশা আমরা ছাড়ছি না। কিন্তু আসল আতঙ্ক এটা নয়, আসল আতঙ্ক হলো হাদি তো কেবল শুরু, আমাদের হাতে এসেছে এক ভয়ঙ্কর হিট লিস্ট। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম নাকি আখতার হোসেন, কে হতে যাচ্ছে পরবর্তী টার্গেট? লন্ডন থেকে আসা এক গোপন সংকেত, দেশের গোয়েন্দা সংস্থার টেবিলে পড়ে থাকা ফাইল আর পুলিশের রহস্যজনক নীরবতা। জুলাই বিপ্লবের নায়কদের লাশ ফেলার এই নীল নকশা কি আগেই ফাঁস হয়েছিল? কেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সব জেনেও চুপ ছিলেন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই হাড়হিম করা ষড়যন্ত্রের আদ্যপান্ত, যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের প্রতিটি মোড় আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে। গত 12 ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিনই ঘটে এক লোমহর্ষক ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় অত্যন্ত ঠান্ডা মাথায় সূক্ষ্ম পরিকল্পনায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। লক্ষ্য ছিল একটাই, তাকে হত্যা করা। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ পুরো দেশ। কিন্তু আপনারা কি জানেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হাদির ওপর এই হামলা ছিল মূলত একটি বড় পরিকল্পনার টেস্ট কেস মাত্র। হাসপাতালের আইসিইউতে হাদি এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকরা বলছেন তিনি ডিপ কোমায় আছেন, তার বেঁচে থাকাটাই এখন এক অলৌকিক বিষয়।
কিন্তু প্রশ্ন হলো, হাদি কেন টার্গেট হলেন? আর তার সাথে এই তালিকার বাকি নামগুলোর সম্পর্কই বাকি। ঘটনার প্যাটার্ন এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, যারা জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং যারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার, তারাই এখন এই টার্গেট কিলিংয়ের তালিকায়। সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রে ছড়িয়ে পড়া এই তালিকায় দেখা যাচ্ছে আরও অনেক ভারী ভারী নাম। কারা আছেন এই মৃত্যু উপত্যকায়? জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন এবং অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পরিচিত মুখ হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। বাদ যায়নি এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং শিবিরের আরও নামকরা নেতারাও। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্বারের নামও উঠে আসছে। এছাড়াও ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙার সাথে যাদের নাম জড়িয়েছে তাদের নামও উঠে এসেছে এই হিট লিস্টে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, হাদির ওপর হামলার আগেই তিনি জানতেন তার জীবন বিপন্ন। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন তিনি শহীদ হতে প্রস্তুত। আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ১২ ডিসেম্বর ঠিকই বুলেট বিদ্ধ হতে হলো তাকে। এখন প্রশ্ন জাগে, দেশের গোয়েন্দা সংস্থাগুলো কি ঘুমাচ্ছিল? উত্তরটা শুনলে চমকে উঠবেন, না, তারা জানতো, সব জানতো। এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য প্রবাসী এক বাংলাদেশি আইনজীবী, যিনি পেশাগত কারণে বিশ্বের বিভিন্ন দেশের টপ সিকিউরিটি এজেন্সির সাথে কাজ করেন, তিনি সরকারের কাছে একটি টপ সিক্রেট তথ্য পৌঁছে দিয়েছিলেন। তার কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে জুলাই বিপ্লবের ৩-৪ জন শীর্ষ নেতাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এই তথ্য তিনি শুধু গোয়েন্দা সংস্থাকেই দেননি, তিনি সরকারের নীতি নির্ধারক মহলের সর্বোচ্চ পর্যায়েও জানিয়েছিলেন। এমনকি ওই আইনজীবী দেশে এসে নিজে হাসনাত আবদুল্লাহ, ওসমান হাদি এবং ব্যারিস্টার ফুয়াদের সাথে বৈঠক করে তাদের সতর্ক করেছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন, আপনাদের ওপর হামলা আসন্ন, দ্রুত ব্যবস্থা নিন। কিন্তু তারপর কি হলো? সরকার বা পুলিশ প্রশাসক কি কোনো প্রিভেন্টিভ মেজার বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিল? দৃশ্যত না। হাদি গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখিনি। ওই আইনজীবী বারবার সতর্ক করেছিলেন যে দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদ আসছে। আর তার সেই আশঙ্কায় আজ সত্যি হয়েছে। হাদির রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। হাদির উপর হামলার পর যখন চারদিকে তোলপাড়, তখন পুলিশের ভূমিকা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। এই হামলার পর আইজিপি বাহারুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কোনো থ্রেট বা হুমকির তথ্য তাদের কাছে ছিল না। চিন্তা করুন, একজন আন্তর্জাতিক আইনজীবী সেপ্টেম্বর মাস থেকে তথ্য দিচ্ছেন, আর পুলিশের প্রধান বলছেন তিনি কিছুই জানেন না। এটা কি কেবলই সমন্বয়হীনতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে শস্যের ভেতরে ভূত? সূত্র বলছে, সরকারের পক্ষ থেকে নাকি আক্রান্ত হওয়ার আশঙ্কায় থাকা নেতাদের ব্যক্তিগত দেহরক্ষী বা বডিগার্ড নেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু জুলাই যোদ্ধারা, যারা সাধারণ মানুষের সাথে মিশে রাজনীতি করতে চান, তারা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তাদের যুক্তি ছিল, বডিগার্ড নিয়ে ঘুরলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। কিন্তু তাদের এই আবেগের সিদ্ধান্তই কি আজ কাল হয়ে দাঁড়ালো? নাকি নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের ছিল, তারা ইচ্ছে করেই চোখ বন্ধ করে রেখেছিল? এখন আসা যাক মোটিভ বা উদ্দেশ্যের কথায়। কেন এই হামলা? কেন এই হিটলিস্ট? বিশ্লেষকরা বলছেন এর পেছনে দুটি প্রধান কারণ কাজ করছে। প্রথমত, প্রতিশোধ। হাদি এবং এই তালিকার বাকিরা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বা সম্মুখ যোদ্ধা। আওয়ামী লীগের দীর্ঘদিনের সাজানো ক্ষমতা যারা ধূলিসাৎ করে দিয়েছে, তাদের উপর এই হামলা যে সেই পরাজিত শক্তির প্রতিশোধ, তা বুঝতে রকেট সায়েন্সে জানা লাগে না। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ভূ রাজনীতি বা ইন্ডিয়ান ফ্যাক্টর। শরীফ ওসমান হাদি দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক উচ্চকিত কণ্ঠস্বর। তিনি সব সময় বলে এসেছেন, জান দেব, জুলাই দেব না। দেশের স্বার্থে ভারত বিরোধী অবস্থানের কারণে তিনি চক্ষুশূল হয়ে উঠেছিলেন ভিনদেশি প্রভুদের। ভিডিও ফুটেজে আমরা দেখেছি হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়। হামলাকারীরা জানতো কখন তিনি বের হবেন, কোথায় যাবেন। এই লেভেলের ইন্টেলিজেন্স কোনো সাধারণ গুন্ডা বা মাস্তানের থাকা সম্ভব নয়। এর পেছনে যে বড় কোনো রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক এজেন্সির হাত আছে তা অনেকটা স্পষ্ট। রাকসুর নেতা জিএস সালাউদ্দিন আম্মার জানিয়েছেন, তিনি প্রতিদিন শত শত হত্যার হুমকি পাচ্ছেন। এমনকি তার বাবা মায়ের ছবি পাঠিয়েও হুমকি দেয়া হচ্ছে। তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই যে একের পর এক হুমকি, মানসিক চাপ সৃষ্টি করা, এটা কি কেবল ভয় দেখানোর জন্য, নাকি এর মাধ্যমে সবাইকে বার্তা দেয়া হচ্ছে যে চুপ হয়ে যাও,
নইলে হাদির মতো পরিণতি হবে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর। বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। ঠিক তার আগেই এই ধরনের টার্গেট কিলিং কি দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা নয়? নির্বাচনের মাঠ যাতে ফাঁকা থাকে, বিপ্লবীরা যাতে ভয়ে ঘরে ঢুকে যায়, সেই লক্ষ্যেই কি এই হামলার ছক কষা হয়েছে? চট্টগ্রামে কিছুদিন আগে বিএনপি প্রার্থীর উপর হামলার ঘটনাও আমরা দেখেছি। সেখানেও এক কর্মী নিহত হয়েছিলেন। অর্থাৎ প্যাটার্নটা খুবই পরিষ্কার, যারা মাঠে থাকবে তাদের সরিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, হাদির ওপর হামলার পর কি বাকিরা নিরাপদ? হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলমদের নিরাপত্তা কে নিশ্চিত করবে? যে রাষ্ট্রযন্ত্রের কাছে 3 মাস আগেই সুনির্দিষ্ট তথ্য ছিল, তারা যখন ব্যর্থ হলো তখন সাধারণ মানুষ কার কাছে যাবে? ওই যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী বলেছিলেন, তার কাছে যে তথ্য আছে তা বিশ্বাসযোগ্য এবং স্পর্শকাতর। তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং দেশের মঙ্গলের জন্য এই তথ্য দিয়েছিলেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা বা অবহেলার কারণে সেই তথ্য কোনো কাজে আসেনি। আল্লাহ না করুন আজ যদি হাদি মারা যায়, তবে এর দায়ভার কার? যারা তথ্য পেয়েও চুপ ছিল তাদের কি বিচারের আওতায় আনা হবে না? জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, কিন্তু সেই বিপ্লবের নায়করা যদি আজ নিজ দেশে পরাধীন শক্তির বুলেটের শিকার হন, তবে এই স্বাধীনতার অর্থ কি? হাদির শরীরের প্রতিটি ক্ষতচিহ্ন আজ আমাদের বিবেকের দিকে আঙুল তুলছে। সামনে কঠিন সময়। হাদির ওপর হামলাকারী কারা তা হয়তো তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু হয়তো অন্য অনেক তদন্তের মতো ফাইল চাপা পড়ে যাবে। কিন্তু এই যে হিট লিস্ট, এটা তো মিথ্যা নয়। আজ হাদি, কাল হয়তো হাসনাত, পরশু সার্জিস। এভাবে একে একে যদি সব বাতি নিভিয়ে দেয়া হয়, তবে অন্ধকার ছাড়া আর কিছুই বাকি থাকবে না। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের প্রচার করতে গিয়ে এই যে জুলাই যোদ্ধা ওসমান হাদি, তিনি হামলার শিকার হয়েছেন এবং তিনি যে গুলিবিদ্ধ হয়েছেন, তো এই তিনি হামলার শিকার হওয়ার পর, গুলিবিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং ভারতের পক্ষ থেকে উল্লাস প্রকাশ করা হয়েছে। এমনকি ভারতীয় মিডিয়ার পক্ষ থেকেও উল্লাস প্রকাশ করা হয়েছে। সুতরাং এর মাধ্যমে এটাই বোঝা যায় যে আওয়ামী লীগ ভারতে আশ্রয় নিয়ে সেখানে থেকে তারা ষড়যন্ত্র করছে এবং তাদেরকে সহযোগিতা করছে ভারত। এবং যেই কারণেই এখন এই ওসমান হাদি তিনি যখন গুলিবিদ্ধ হয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর ভারতের পক্ষ থেকে তারাও এই কারণে উল্লাস প্রকাশ করছে। যদি এটা নাই হতো, তাহলে যখন এই ওসমান হাদির উপর হামলা করা হয়েছে এবং হামলার পরে বাংলাদেশের পক্ষ থেকে বিবৃতিও দেওয়া হয়েছে যে এই ওসমান হাদির উপর যারা হামলা করেছে তারা যদি বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিতেও চায় বা ভারতে যেতে চায়, তাহলে যেন ভারতের পক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। তো এক্ষেত্রে ভারতের অবস্থানটা যদি আসলে বাংলাদেশের জনগণের পক্ষে থাকতো, তো তাহলে অবশ্যই ভারত কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষে অবস্থান নিত এবং এই জুলাই যোদ্ধা ওসমান হাদির পক্ষে অবস্থান নিত। জুলাই যোদ্ধা ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হওয়ার পর, তিনি হামলার শিকার হওয়ার পর ভারত কখনোই উল্লাস প্রকাশ করতো না। তো সেটা তারা না করে তারা এখন উল্লাস প্রকাশ করছে এবং ইতিমধ্যেই সমস্ত তথ্য বেরিয়ে এসেছে যে এই যে ফয়সাল এবং তার সহযোগী যারা মূলত এই ওসমান হাদির উপর হামলা করেছে এবং তাকে গুলিবিদ্ধ করেছে, তারা মূলত আওয়ামী লীগের আদেশেই এই হামলা মূলত তারা করেছে। এবং এই যে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে যে এই আদেশ দিয়েছে, এর সাথে সরাসরি আসাদুজ্জামান খান কামাল, যে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সেই আসাদুজ্জামান খান কামাল সেও জড়িত এবং নানক, যে বর্তমানে আওয়ামী লীগকে একেবারে হাইকমান্ড থেকে মোটামুটি নির্দেশনা দিচ্ছে ভারতে না কোথায় পালিয়ে গিয়ে, তো তারা কিন্তু সরাসরিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। সুতরাং তাদের মূল টার্গেট তো বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন, আসন্ন এই সংসদ নির্বাচনকে যেভাবে বানচাল করা। কারণ এই সংসদ নির্বাচনটা যদি হয়ে যায়, তো তাহলে এরপরে আওয়ামী লীগ যত ষড়যন্ত্র করুক আর ভারত যতই ষড়যন্ত্র করুক আর যাই করুক না কেন, তাদের কোনো ষড়যন্ত্রে তারা সফল হতে পারবে না, বরং তারা ব্যর্থ হবে। তো যেই কারণে কিন্তু এখন আওয়ামী লীগ এবং ভারত তারা সকলে এখন
যেভাবে হোক ষড়যন্ত্র করে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে। কিন্তু এদেশের সর্বস্তরের মানুষ এখন সব কিছুই বুঝে, যে কারণে এখন তারা যতই ষড়যন্ত্র করুক না কেন নির্বাচনকে বানচাল করার জন্য কোনোভাবেই তারা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে কোনোভাবেই তারা বানচাল করতে পারবে না। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবেই ইনশাআল্লাহ হবে, কারণ এদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের ষড়যন্ত্রকে এদেশের সর্বস্তরের মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। তো যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।